ব্যাংক লুটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর রৌফ, ভুয়া চুক্তি করে 12,000 কোটি টাকা লোপাট। সচিবদের 8 নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ। জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, জানালেন তারেক রহমান। সাবেক 2 আইজিপি রিমান্ডে, স্বর্ণ চোরাচালানের নেপথ্যে শহীদুল, হাতিয়ে নেন শত কোটি টাকা। অভ্যুত্থানের মাসপূর্তিতে শহীদি মার্চের ঘোষণা, আইন হাতে তুলে না নেয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ব্যাংক লুটপাটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তি চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ডলার কেনার ভুয়া চুক্তির মাধ্যমে ইসলামী ব্যাংক তথা এস আলমকে 12,500 কোটি টাকা আত্মসাতের সুযোগ করে দেয় চরম ক্ষুব্ধ অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ। সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার, এস আলম সহ ব্যাংক খেকো সিন্ডিকেটের হোতাদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। আব্দুর রৌফ তালুকদার বলা হয়, ব্যাংক খাদক সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের আবদারেই তাকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নিয়োগ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। তাই গভর্নরের মতো স্পর্শকাতর পদে বসেও এস আলমের ব্যাংক লুটপাটে নজিরবিহীন প্রশ্রয় দিয়েছেন আব্দুর রৌফ তালুকদার। এক্ষেত্রে রিজার্ভ নিয়ে জালিয়াতি করতেও পিছপা হননি তিনি। ব্যাংকের গভর্নর বা মন্ত্রী পরিষদে যারা ছিল, অর্থ মন্ত্রণালয়ে যারা ছিল, যাদের দায়িত্বে এই বিষয়গুলো ছিল, প্রত্যেকে সমানভাবে দায়ী। যা টাকা পাচার করেছে সেগুলো সম্পূর্ণ ফেরত দিতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত 18 জানুয়ারি ইসলামী ব্যাংক থেকে $200 মিলিয়ন ভুয়া ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংককে দেওয়া হয় 2,200 কোটি টাকা। এরপর মার্চে $350 মিলিয়ন ক্রয় দেখিয়ে ব্যাংকটিকে আরও 3,850 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। সবই হয়েছে জালিয়াতির মাধ্যমে, যার পেছনে এস আলম ও রৌফ তালুকদার। অন্যান্য প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল যারা ছিলেন, তারা যেভাবে শেখ হাসিনার পুতুল হিসেবে কাজ করেছেন, ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যিনি ছিলেন, তিনিও কিন্তু ঠিক একই কাজ করেছেন। আমরা চাইব যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের পুতুল যেন তৈরি না হয়। যারা এইসবের সাথে জড়িত ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং আগামীতে যাতে করে এই প্রতিষ্ঠানগুলো থেকে ব্যবহার করে কেউ ব্যক্তি স্বার্থে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ফায়দা নিতে না পারে। এরপর 3 জুলাই ইসলামী ব্যাংক থেকে $550 মিলিয়ন ভুয়া ক্রয় দেখিয়ে ব্যাংকটিকে 6,490 কোটি টাকা পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা তাগিদের পর $100 মিলিয়ন আদায় হলেও ইসলামী ব্যাংকে রয়ে যায় আরও $450 মিলিয়ন। হাসিনার পতনের পর 11 আগস্ট 5,310 কোটি টাকা আদায় করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রিজার্ভের হিসাবে থেকে যায় $450 মিলিয়ন। যদিও নিট রিজার্ভে তা দেখাননি সাবেক গভর্নর ও তার সহযোগীরা। রৌফ তালুকদারের জালিয়াতি ধরা পড়ে 28 আগস্ট গ্রস রিজার্ভ থেকে ওই $400 মিলিয়ন বাদ দেওয়ার পর। এতে গ্রস রিজার্ভ 25.64 বিলিয়নে নামলেও নিট রিজার্ভ বেড়ে উন্নীত হয় $20.60 বিলিয়ন। গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের যে কর্তৃপক্ষ, তাদের ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। সঠিকভাবে বিচার হওয়া উচিত এবং যাতে করে একটা উদাহরণ হয় যে ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক যেন এরকম করে অর্থনীতিকে ক্ষতি করতে না পারে। নিয়ম অনুযায়ী যেদিন ডলার কেনা হবে পরদিন তা রিজার্ভে যোগ হওয়ার কথা, কিন্তু প্রথম দফায় ভুয়া ডলার ক্রয়ের পরদিন 19 জানুয়ারি শুক্রবার ও 20 জানুয়ারি ছিল শনিবার। এ দুদিন সাপ্তাহিক ছুটি। এরপর 21 জানুয়ারি রোববার ছিল নিউ ইয়র্কে বন্ধের দিন। পরদিন সোমবারও ডলার যোগ হয়নি। তখন পরিষ্কার হয়ে যায় এটা ছিল ডলার কেনার নামে জালিয়াতি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সহ সচিবদের 8 নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে প্রথম বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে সময় সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গুচ্ছ নির্দেশনার মধ্যে রয়েছে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়া, চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক। বুধবার রাত 8:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দেখা করতে আসেন সারা কুক। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী ও বিএনপি নেতা তাবিথ আউয়াল সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছে কিনা, নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে যে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপি জাতীয় ঐক্যতে বিশ্বাসী। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে স্বেচ্ছাচারিতা হয়েছে, বিএনপি তার পুনরাবৃত্তি চায় না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। তারা যেন অবদানের সুফল বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখতে হবে। জুলাই এবং আগস্টের গণহত্যাকারীদের আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি করেছে বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্লজ্জ উল্লেখ করে পদত্যাগ দাবি করেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিএসএমএমইউ হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, শুধু গুম খুন নয়, গণহত্যায় মেতে উঠেছিল হাসিনা সরকার। ইলিয়াস আলী থেকে শুরু করে সাইফুল ইসলাম হিরো থেকে শুরু করে এই পর্যন্ত গুমের পর গুম, ক্রসফায়ারের পর ক্রসফায়ার, সর্বশেষ গণহত্যা। এর জন্য ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নির্বাচন কমিশন এবং দুদকের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন। দলদাস একটা নির্বাচন কমিশন, আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতে, যারা আমি আর ডেমিন নির্বাচন করেছে এবং যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। বন্যার্তদের সহায়তা এবং পুনর্বাসনের জন্য ইতিমধ্যে 13 কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকার CMM আদালতে বুধবার ভোরে হাজির করা হয় সাবেক 2 IGP শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
প্রত্যেক আসামিকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দেওয়ার পর সাবেক আইজি মামুন অধীনস্থ পুলিশ সদস্যদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও সাবেক 2 মন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন সময়ে ছাত্র জনতার আন্দোলন দমানোরও নির্দেশ দেন। শুনানি শেষে মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, তা এই হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিকভাবে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হত্যা মামলায় এই আসামিদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আসলে এই যারা হত্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে, এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার পাওয়া হতো। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একটি দাতব্য প্রতিষ্ঠানের নামেই শত কোটি টাকা হাতিয়ে নেন সাবেক আইজিপি শহীদুল হক। ক্ষমতার প্রভাবে দখল আর নিয়োগ বাণিজ্য ছিল তার অবৈধ অর্থ উপার্জনের পথ, এমন অভিযোগ তার নিজ এলাকার মানুষের। ক্ষমতার প্রভাবে ভাইকে জনপ্রতিনিধি বানানো সহ স্বর্ণ চোরাচালানের নেপথ্যে ছিলেন পুলিশের সাবেক এই কর্তা ব্যক্তি। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে একজন সাবেক আইজিপি 4000 কোটি বা 40,000 কোটি টাকার মালিক হবে, এতে কোনো অবাস্তব না। মূলত এটাই ছিল বিগত দিনের স্বাভাবিক বিষয়। AKM শহীদুল হক পুলিশের সাবেক আইজিপি, শত কোটি টাকার মালিক। একসময় বাবার আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় অন্যের বাড়িতে থেকে চালিয়েছেন পড়ালেখার খরচ। পুলিশের চাকরিতে ঢুকেই ঘুরে যায় ভাগ্যের চাকা। চাকরির পরে থেকেই তাদের ভাগ্যের চাকা করতে শুরু করে। টিনের চালাঘর ভেঙে হয় 3টি আলিশান বাড়ি, বনে যান শত শত বিঘা জমির মালিক। আইজিপি পদে পদোন্নতির পর নিয়োগ বাণিজ্য আর ভূমি দখলে মেতে ওঠেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার অতি আস্থাভাজন শহীদুল হক। বাবা মার নামে গড়ে তোলেন মজিদ জরিনা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। অথচ অভিযোগ রয়েছে সেই মজিদ জরিনা ফাউন্ডেশনের নামেই শুরু করেন চাঁদাবাজি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় করেন শত কোটি টাকা। নজরানা আদায়ের নামে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই নিতেন নিয়মিত মোটা অঙ্কের টাকা। সে একটা স্কুল করছে, হাজার হাজার কোটি টাকা দেয়া খরচ করে সমস্ত জমির মেটাতন ক্রয় করছে নাকি আর সেটা আমরা বলতে পারবো না। শহীদুল হকের প্রভাব খাটিয়ে ছোট ভাই ইসমাইল হক এলাকায় চালাতেন সন্ত্রাসী কর্মকাণ্ড। ভোট জালিয়াতি করে 2বার হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা চেয়ারম্যান। স্বর্ণ চোরাচালানের মধ্য দিয়ে ইসমাইল অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও রয়েছে অভিযোগ। বিভিন্ন থানার অফিসাররা তাদের হাতের পুতুল ছিল। যখন যা কইতো তখন নিরহ মানুষের অন্যায় অত্যাচার জুলুম করত। বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য তারা জড়ায় পড়ে। দুবাইতে যে ব্যবসা আছে, ওদের প্রচুর ব্যবসা আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। এটা তো আমাদের দ্বারা এখন যাওয়া সম্ভব না। তো 3,500 কোটি টাকা, এই যে একটা অখাদ্য গ্রামের পরিবার, একটা উনি একদম সামান্য পুলিশের যখন এসপি ছিল, আইজি হয়েছে, তার বেতন করতো, তার স্কেল করতো, সে এত টাকা কোথা থেকে পায়? মিরপুর শহীদ স্মৃতি কলেজ থেকেও কোটি কোটি টাকা লুপাটের অভিযোগ রয়েছে শহীদুল হকের বিরুদ্ধে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিক্ষার্থী হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ছাত্র হত্যা মামলার রিমান্ড শুনানিতে বুধবার বিকালে সিএমএম আদালতে আনা হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আজকের এই মামলার আসামি দিলীপ আগরওয়াল, যিনি এই বাড্ডার ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে সশরীরে জড়িত, এটি সুস্পষ্ট। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে
3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের আসামি অসুস্থ, রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি এবং মাননীয় আদালত তার বিবেচনায় সকল কিছু বিবেচনা করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান ছাড়াও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে বৃহস্পতিবার শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা কর্মসূচি ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। কোটা সংস্কার ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি। এ উপলক্ষে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা, যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। 16 বছরে দলের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। সংগঠনকে সংগঠিত করার জন্য বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু হচ্ছে বলে জানান এই সমন্বয়ক। আমরা বিভাগীয় সফর করব, আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষ আসলে কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়ে সমন্বয়করা বলেন, নতুন প্রজন্ম যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে সবাই স্বাগত জানাতে হবে। আমরা আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, বললেন শ্রম উপদেষ্টা। বন্যা দুর্গত এলাকায় ভেঙে পড়ছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন তা দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবেন, মিট করার আগে পর্যন্ত তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। দেখতে হবে যেটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা, সেটা আমাদের দৃষ্টিতে, সেটা দেখে আমরা তাদের সাথে সহযোগিতা করব। বিচার বিভাগে দ্রুত গতিতে সংস্কার আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। সংবাদ সম্মেলনে আরও বলেন, বিতর্কিত বিচারপতিদের অপসারণ করে দ্রুত বিচারপতি নিয়োগ দিতে হবে। সে সময় নিয়োগে নীতিমালা করারও আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্টের ডিএজি, এএজি পদে নিয়োগ নিয়েও সমালোচনা করেন বার সভাপতি। দুদক ও নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগ করিয়ে আইনের আওতায় আনার দাবিও তার। বিতর্কিত শপথ ভঙ্গ করে রাজনৈতিক বিচার করেছেন, বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করেছেন, বা তবদিরে কাজ করেছেন এবং তবদিরে রায় দিয়েছেন। বাছাই করুন তাদেরকে, কারা কারা এগুলো করছে। আমি মনে করি ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের পক্ষ থেকে। ডিএজি, এএজি, পিপি এগুলো লাগাচ্ছে, এগুলো কিনতেছে, এগুলা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। বেশিরভাগই মানে পরিবর্তন করে, এদের খোলস পরিবর্তন করে আগের সরকার, প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে এখানের মধ্যে।
প্রতিষ্ঠানের লোকজন ঢুকে তাহলে তো একই অবস্থা হবে। এই দুর্নীতিবাজদেরকে আবার তারা প্রশ্রয় দেবে প্রসিকিউশন থেকে, আমরা এটা আশা করি না। বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি, টিআইইউকে, ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন, ইন্টারন্যাশনাল লয়ার্স প্রজেক্ট, স্পটলাইট অন কারাপশন জানায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ এটি। এ নিয়ে এরই মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর কাছে যৌথ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশকে সহায়তা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তারা। দুর্নীতি ও রাজনীতিকীকরণের কারণে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভয়াবহ ধস নেমেছে। আওয়ামী লীগ সরকারের অযাচিত হস্তক্ষেপের ফলে মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ খাত। এসব মন্তব্য করেছেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে আলোচকেরা বলেন, বর্তমানে এই খাত $5 বিলিয়ন দেনায় ডুবে আছে। The energy ministry is a monster which is not required. Regulatory commission যদি ঠিকমতো কাজ করত তাহলে কিন্তু এই মেস হয় না। সঠিকভাবে মূল্যায়ন ছাড়াই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় দেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে, আর তার দায় বহন করতে হয়েছে জনগণকে। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। যেভাবে পাওয়ার দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। আমার দেশের লোকাল কোম্পানি রাতে রাতে সিঙ্গাপুরিয়ান কোম্পানি হয়ে গেল। আগে আমি তাকে দেশের মধ্যে টাকা দিতাম, ডলার দিতাম বা টাকা দিতাম, এখন আমি টাকাটা সিঙ্গাপুরে পৌঁছে দিয়ে আসতেছি। ইজ দিস কারেক্ট? অনিয়ম, দুর্নীতি আর রাজনৈতিকভাবে স্বজনপ্রীতির কারণেই এই বিপর্যয় ঘটেছে বলেও জানান তারা। টেকনিক্যাল ইস্যু, সেটা জ্বালানি হোক, বিদ্যুৎ হোক, ক্যানট বি পলিটিক্যালি ডিসাইডেড, ইট হ্যাজ টু বি টেকনিক্যালি ডিসাইডেড। মন্ত্রণালয়ে গিয়ে পলিটিক্যাল ডিসিশনের কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। দেয়ার হ্যাজ বিন পলিটিক্যাল ফেভারিজম অ্যাজ ওয়েল অ্যাজ কারাপশন। অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিবর্তে আমদানি উৎসাহিত করায় দেশের অর্থ পাচার হয়েছে বলেও জানান তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সাভারের আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গাজীপুরে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি এবং সড়ক অবরোধ করে। ক্ষোভের কারণে অন্তত 1.5 শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 8:30টার দিকে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। কারখানা লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন তারা। তাদের সাথে যোগ দেয় চাকরি প্রত্যাশীরাও। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। টিফিন বিল, তারপর ওভারটাইম, কিছু বেতন, মেয়ে বেশি নেই, ছেলে কম নেই, এরকম অনেক ধরনের দাবি দাবা আছে। হাজিরা বোনাস, ঠিক আছে, কিছু বেতন, কিছু হলো টিফিন বিল, ছুটির টাকা বিষয় আমাদের আন্দোলন আর হাজিরা বোনাস। গাজীপুরের শ্রীপুরে RAK সিরামিক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সে সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহিলা চাকরি করে পুরুষ বাসায় বইতে, মেয়েদের শুধু নিয়োগ, এই কারণে তারা রাস্তাঘাটে নামছে। বালিকা বলে যে না, নিয়োগ আমরা দিচ্ছি, কিন্তু কই নিয়োগ আমরা পাচ্ছি না, সুযোগ ফায়দা লয়। শ্রমিকরা চলতি মাসের মধ্যে বাড়তি বেতন নিশ্চিত করা সহ 9 দফা দাবি জানায়। এছাড়া রাজেন্দ্রপুর ও ভোগরা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোশাক খাতে অস্থিরতায় আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। বুধবার সচিবালয়ে শ্রমিক অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন স্বরাষ্ট্র, শ্রম, আইন উপদেষ্টা সহ কয়েকজন।
পরে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষে যারাই ইন্ধন দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের ভাবমূর্তি উন্নত করতে কাজ করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহযোগিতা দরকার বলে জানান এলজিআরডি উপদেষ্টা। প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করছে না। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রামে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর 16 শহর রেল স্টেশন চত্বরে সমাবেশ থেকে বক্তারা বলেন, কোনো দলকে চাঁদাবাজি আর নৈরাজ্যের সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র জনতা আন্দোলন করেনি। স্বৈরাচার সরকারের পতনের পর দেশে চাঁদাবাজি আর লুটপাট বেড়ে গেছে বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। লুটপাট আর চাঁদাবাজির সাথে কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পানি কমতে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে অনেক এলাকায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, বেড়েছে পানিবাহিত নানা রোগ। ফেনীতে হাসপাতালে সংকলন না হওয়ায় অনেকে চিকিৎসা নিচ্ছেন খোলা আকাশের নিচে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উঠোন দিয়ে এখনো নামছে বানের পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। পাকা সড়ক ভেঙে পরিণত হয়েছে ডুবানালায়। চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এসব দৃশ্য বন্যা কবলিত কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও 14 উপজেলার। জেলা প্রশাসনের হিসেব মতে কুমিল্লায় পানিবন্দী 10,78,000 মানুষ এখন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। শুনতেছি যে আমার ঘর নাই, মাল চাপানো কোনো কিছু নাই। তারপরে এদিক দিয়ে আইয়ে দেখলাম যে সত্যি অনেক কষ্ট। ওখানকার কৃষিকাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসা বাদ হয়ে গেছে। বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ফলে পানিবাহিত নানা রোগ বেড়ে গেছে। ফেনী সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগীরা বারান্দা, মেঝে, এমনকি হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে। নোয়াখালীর নিচু এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে পানিতে, বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। পানি নামে না, পানি আইতে জোরাইয়ে যাইতেছে ধীরে ধীরে যা। 9 দিন থেকে এখানে আসি, আমাদের বাড়িতে হাঁটু পর্যন্ত পানি কমলে আমরা আবার বাড়ি চলে যাব, আমি আবার স্কুলে আসবো। লক্ষ্মীপুরেও বন্যার দূষিত পানিতে রোগবালাই বেড়েছে। ধীর গতিতে পানি নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। 198টি আশ্রয় কেন্দ্রে এখনো 40,000 মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 51, আহত 2 শতাধিক। দেখছেন রাতের 21 সংবাদ। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাত 9টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। শেখ আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই বাছাই করে তাকে মুক্তি দেয়। শেখ আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় 1997 সালে রাজধানীর তেজগাঁওয়ে যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। বর্তমানে মামলাটি বিচারাধীন। শেষ করব মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের অস্তিত্বের খবর দিয়ে। মানুষের শরীরে প্লাস্টিক রয়েছে এই তথ্য নতুন নয়,
তবে নতুন এক গবেষণা এবার মস্তিষ্কে প্লাস্টিকের খোঁজ পেয়েছে, আর এই তথ্য সামনে আসার পরই চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে। একদল গবেষক বছরের শুরুতে মস্তিষ্কের নমুনা নিয়ে পরীক্ষা করেন। তারা দেখতে পেয়েছেন 8 বছর আগে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এখন মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের ক্ষুদ্রকণা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যা মারাত্মক শঙ্কার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ, মোবাইল ফোন থেকে ল্যাপটপ, সবকিছুতেই প্লাস্টিকের ছোঁয়া। এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে বাস আমাদের। বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। সেই প্লাস্টিক এবার পৌঁছে গেছে মস্তিষ্কে। সম্প্রতি এক গবেষণায় উঠে আসা এমন তথ্য চাঞ্চল্য ছড়াচ্ছে চিকিৎসা মহলে। গেল মে মাসে অনলাইনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, মানব শরীরে ব্রেন, কিডনি আর লিভারের অটোপসি করে পরীক্ষা শেষে সবগুলো অঙ্গেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। 91টি ব্রেন স্যাম্পলে সারা শরীরের থেকে প্রায় 10 থেকে 20% বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বলা হচ্ছে দেহের সবকয়টি অঙ্গের মধ্যে প্লাস্টিক দূষণের সব থেকে বেশি জর্জরিত ব্রেন বা মস্তিষ্ক। গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক। তিনি বলেন 45 থেকে 50 বছরের মধ্যে গড় বয়সের ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে দেখা গেছে তাদের 99.5% মস্তিষ্ক, বাকি অংশ প্লাস্টিক। 2016 সালে মৃতদেহ থেকে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এটি প্রায় 50% বেশি। তিনি জানান এই ন্যানো প্লাস্টিকগুলো কোনো না কোনোভাবে মানব শরীরে প্রবেশ করেছে এবং মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে। প্লাস্টিক ফ্যাট বা লিপিড পছন্দ করে, তাই খাবারের মাধ্যমে যে ফ্যাট গ্রহণ করা হয় সেগুলোর সঙ্গে ন্যানো প্লাস্টিক শরীরের মধ্যে প্রবেশ করে, তারপর তা মস্তিষ্ক সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যায়। খাবার ছাড়াও শ্বাস গ্রহণের মাধ্যমে প্লাস্টিক শরীরে প্রবেশ করে। মূলত ডিমেনশিয়া, আলঝাইমার্সের রোগের প্রকোপ বৃদ্ধির গবেষণা করতে গিয়েই উঠে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য। আর এই তথ্য ইঙ্গিত দিচ্ছে কিভাবে প্লাস্টিক দূষণের ফাঁদে পড়ছে মানব সভ্যতা। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককেও গ্রাস করে নিচ্ছে এটি, তাই সাবধান হওয়া জরুরি এখনই। আফসানা নীলা, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্যাংক লুটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর রৌফ, ভুয়া চুক্তি করে 12,000 কোটি টাকা লোপাট। সচিবদের 8 নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ। জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, জানালেন তারেক রহমান। সাবেক 2 আইজিপি রিমান্ডে, স্বর্ণ চোরাচালানের নেপথ্যে শহীদুল, হাতিয়ে নেন 100 কোটি টাকা। অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদি মার্চের ঘোষণা, আইন হাতে তুলে না নেয়ার আহ্বান। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।